This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলা ভাষার ওই চলতি কথাগুলো যে কোনো ভৌগোলিক সীমারেখা মানে না, সেটা কিন্তু প্রত্যেক পদে বুঝতে পারছি। এই দেখুন না, একটা কথা বলে না যে ওই সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতাকার বাপ, এই কথাটায় এপার বাংলায় শুধু না ওপার বাংলাতেও যে সমানভাবে খাটে, এটাই তো এখন বুঝতে পারছি। বাংলাদেশের ওই সবেধন নীলমণি নোবেল প্রাপক, তিনি কি রামায়ণ পড়েছেন জানি না, বিশ্বাস করুন, কিন্তু পড়ুন চাই না পড়ুন, একটা জিনিস তো বুঝতে পেরেছি, তার সারল্য প্রশ্নাতীত। তিনি এই যে তুলনাটা দিলাম সেটাও তিনি জানেন কিনা জানি না, কিন্তু আমরা তো জানি, আমরা তো সেই তুলনাটা পেয়ে যাচ্ছি, মিল পেয়ে যাচ্ছি। বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন হচ্ছে এমন কিচ্ছু নাকি তিনি জানেনই না, খোঁজ নিয়ে দেখছেন এখন, এবং তারপর তার মনে হয়েছে এমন কিছু তো ঘটেইনি। ঢাকায় তথাকথিত সর্বধর্ম আর বিশিষ্টজনদের বৈঠকে একথা ইউনুস সাহেব বলেছেন। একমাত্র নোবেল প্রাপক বাংলাদেশের, শান্তির জন্য নোবেল প্রাপক, যার তত্ত্বাবধানে বাংলাদেশে এখন অশান্তির আগুন জ্বলছে। এখন আবার নতুন কথা, হামলা হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, এবং বিদেশি গণমাধ্যমে না, এটা প্রচার মাধ্যমে বলবো, প্রচার মাধ্যমে প্রচারিত হচ্ছে যে এটা হচ্ছে। তা আমি খোঁজ নিচ্ছি যে কেন হচ্ছে, কি হচ্ছে, সব দিক থেকে খোঁজ না, হচ্ছে না। দেখুন, নোবেল প্রাপকদের মিথ্যা কথা বলায় বারণ আছে, এরকম তো কোথাও শুনিনি, এরকম গ্যারান্টি কেউ দিতে পারবে? কিন্তু তাও একটা ন্যূনতম চক্ষু লজ্জার তো একটা ব্যাপার থাকে। দিনে দুপুরে ডাকাতির মতো তো এটা ব্যাপার হয়ে গেল। তিনি শান্তির নোবেল প্রাপক অবশ্য, ফলে অশান্তির খবর নাই রাখতে পারেন, মানে এটা অনেকটা সেই কোথাও গিয়ে খরগোশের মতো ব্যাপার আর কি। তিনি মুখ লুকিয়ে রয়েছেন, ভাবছেন কেউ তাকে দেখতে পাচ্ছে না, তিনি মুখ লুকিয়ে থাকবেন, অশান্তির খবর রাখবেন না, সুতরাং অশান্তি হবে না, এরকমই ভেবেছেন হয়তো। নইলে দেখুন, ইউনুস সাহেব তিনি সাতকাণ্ড রামায়ণ না পড়ে থাকুন, 18 পর্বের মহাভারত নিশ্চয়ই পড়েছেন, জানেন তো, ওই জন্য তার এতটা এরকম ভূমিকা দেখতে পাচ্ছি আমরা। সেখানে ধৃতরাষ্ট্র ছিল না, সেই ভূমিকাটা ইউনুস সাহেব পারফেক্টলি রপ্ত করে নিয়েছেন। তিনি ধৃতরাষ্ট্র, আর তার প্রধান সহযোগী সঞ্জয়, তিনি কে আছেন? জামাত প্রধান শফিকুর রহমান। এই শফিকুরের চোখ দিয়েই তিনি বাংলাদেশকে দেখছেন। শফিকুর বলছেন যে বাংলাদেশে কোথাও হিন্দু নিপীড়ন হচ্ছে না। মোহাম্মদ ইউনুসও বলছেন ঠিক কিচ্ছু হচ্ছে না, খোঁজ নিয়ে দেখেছি, কোনো খবর নেই, সব ওই প্রচার মাধ্যমের, বিদেশি প্রচার মাধ্যমের চক্রান্ত, সব মিথ্যা কথা। বিদেশি প্রচার মাধ্যমের মধ্যে কিন্তু আমরা, মানে ভারতের সংবাদ মাধ্যমও পড়ি, আমরা ভারতে বসে যাবতীয় খবরাখবর পাচ্ছি, সব ছবি পেয়ে যাচ্ছি। ঢাকায় বসে ইউনুস সাহেব কিচ্ছু জানতে পারছেন না, অদ্ভুত ব্যাপার। এটাকে কি বলবেন বলুন তো? অজ্ঞতা, মিথ্যে, নাকি অবোধ শিশুর মতো সারল্য? এই একটা বিষয় ওনার বয়ানে তো পরিষ্কার। বাংলাদেশে যে চরম অসভ্যতাটা এই মুহূর্তে চলছে, যে বর্বরতা চলছে, সেটাকে নিয়ে আর কোনো রাগঢাক গুড়গুড় নেই। সেটা এই মোহাম্মদ ইউনুসের মদতেই তার মানে হচ্ছে। জেনে বুঝে যখন তিনি চোখ বন্ধ করতে চাইছেন, তার মানে তার সম্মতি আছে। সম্ভবত ওই জামাত প্রধান শফিকুর রহমানের নির্দেশেই মোহাম্মদ ইউনুস সব ধর্মের প্রতিনিধিদের এই বৈঠকে ডেকেছিলেন, কিন্তু সেই ডাকেও তো গোজামিল। যাদের নিয়ে এত কিছু কথা হচ্ছে, যাদেরকে সামনে রেখে টার্গেট করা হচ্ছে, সেই ইসকন বা চিন্ময় কৃষ্ণদাসের হিন্দু জাগরণ মঞ্চ, তারা কোথায়? তারাই তো বৈঠকে ডাক পায়নি। যাদের টার্গেট করা হচ্ছে, যাদের জন্য বৈঠক ডাকা হচ্ছে, তাদেরই এখানে আসার কোনো অধিকার নেই, ডাকাই হয়নি। অবশ্য না ডেকে ভালো হয়েছে, জানেন তো,
ওই কেউ যদি ইসকন বা ওই চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে এগিয়ে আসে কোনো কিছুতে, মানে সেটা ওই চিন্ময় কৃষ্ণ দাসকে খাবার দিতে যাওয়াই হোক বা তার হয়ে ওকালতনামায় সই করাই হোক, কোনো একটা কাজে কোনো একজন এগিয়ে এলেই তাকে সঙ্গে সঙ্গে হয় গ্রেফতার হতে হচ্ছে, নয় তাকে এমন মারধর করা হচ্ছে হয়তো হাসপাতালে গিয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করতে হবে। আর নিজের বক্তব্যে ওই ইসকন বা চিন্ময় কৃষ্ণ দাস নিয়ে তো একটা শব্দ উচ্চারণ করেননি মোহাম্মদ ইউনূস। এই প্রশ্নটা তো উঠতেই পারে, তাহলে বৈঠকটা ডেকেছেন কেন? কিছুই যদি কোথাও না হয়ে থাকে তাহলে বৈঠকটা ডাকতে হলো কেন? তারও তো দরকার ছিল না। শান্তিপূর্ণ দেশে শান্তির নোবেল প্রাপক তিনি রাজত্ব করতেন। হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রীকে নিয়ে কার কি আসতো যেত। কিন্তু মুশকিল কি জানেন তো, তিনি দূরে রাখতে চাইলেন কিন্তু চিন্ময়কে তিনি দূরে রাখতে পারলেন কই? কপাল, বাংলাদেশের বিশিষ্ট চিন্তাবিদ আর মানবাধিকার কর্মী ফরহাদ মাজহার একদম প্রতিষ্ঠান বিরোধিতার জন্য ওই দেশে তিনি শ্রদ্ধেয় এবং বিখ্যাত। হাসিনা সরকারের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছেন, তাদের বিরুদ্ধে তিনি এই যে জুলাই আগস্টে এই যে প্রতিবাদ বিপ্লব যেভাবে দেখুন না কেন তাতে সামিল ছিলেন, পুরো দস্তুর সমর্থন দিয়েছেন। তিনি সেদিক দিয়ে দেখতে গেলে তো এই তত্ত্বাবধায়ক সরকারের নিজের লোক। তিনি কি করলেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনিয়ে দিলেন। নিজের ডাকা বৈঠকেই মাঝখান থেকে বসে বসে বেইজ্জত হয়ে গেলেন মোহাম্মদ ইউনূস। কি কাণ্ড বলুন তো! ওই ধর্মগুরুদের দর্শক আসনে বসে একটা সাজানো নাটক মঞ্চস্থ করার চেষ্টা করেছিলেন এই ফরহাদ মাজহার আর ফাদার রোজারিও, এই দুজনে মিলে সেটাকে পুরো রিয়েলিটি শো করে দিলেন। তবুও রিয়েলিটি শোতেও অনেক সময় অনেক ফাঁক ফোকর থাকে, সেগুলো সবসময় বোঝা যায় না। কিন্তু মাজহার আর রোজারিও এই দুজনে মিলে তো ইউনূসকে রিয়েলিটি শো দেখিয়ে দিলেন। আর মোহাম্মদ ইউনূস সেই সঙ্গে মোহাম্মদ ইউনূস তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন তার চোখের সামনে তার আর তার বাংলাদেশের রিয়েলিটিটা বিশ্ববাসীর সামনে ফাঁস হয়ে গেল। সবটাই যখন ফাঁস হয়ে গেছে তখন এই সাজানো নাটক আর রূঢ় বাস্তব নিয়ে কয়েকটা কথা মনে হচ্ছে বলে ফেলাই ভালো, যে কথাগুলো আজ না বললেই নয়। মহাভারতে একজনই ধৃতরাষ্ট্র ছিলেন, কিন্তু এখন এই নতুন যুগের মহাভারত তো, আর এখন ওই অতীতের ওই মহাভারতের সময়ের ভারত থেকে আলাদা বাংলাদেশ, সেজন্য বাংলাদেশে দুজন ধৃতরাষ্ট্র রয়েছেন। একজন ধৃতরাষ্ট্রের পরিচয় তো আগেই দিয়ে দিয়েছি, মোহাম্মদ ইউনূস, যিনি ওই জামাত প্রধান শফিকুর রহমানের চোখ দিয়ে বাংলাদেশকে দেখছেন, বাংলাদেশের এই নিধন যজ্ঞটা দেখছেন, কুরুক্ষেত্র অবলোকন করছেন। আর দ্বিতীয় ধৃতরাষ্ট্র ওই ইসকন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস, তিনিও ধৃতরাষ্ট্র, কারণ রাষ্ট্র তাকে ধরেছে, রাষ্ট্র দ্বারা ধৃত তিনি, তাই ধৃতরাষ্ট্র বলা যেতেই পারে। এবার ইউনূসের তদারকি সরকার তাকে বলেছে রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী, কারণ তিনি নাকি বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছেন। এদিকে ফরহাদ মাজহার তো ইউনূসের মুখের ওপর চিন্ময় কৃষ্ণকে সন্ত বলে বসলেন, বললেন বিএনপির রাজনৈতিক উস্কানিতেই চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে মামলা আর তার গ্রেফতারি হয়েছে। এবার দেখুন, ফরহাদ মাজহার তিনি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, তার মুক্ত চিন্তার জন্য প্রসিদ্ধ তিনি, তাকে সবাই মানেন। তাকে এরকম একটা সাজানো সম্প্রীতির নাটকে হঠাৎ পার্ট দিয়ে কেউ, এটা বড় ভুল। এটা ভেবে নিশ্চয়ই এখন হাত কামড়াচ্ছে ইউনূস প্রশাসন। জানেন তো, বক্তব্যগুলো শুনলেই বুঝবেন কিভাবে পরতে পরতে ওই যেরকম পেঁয়াজের খোসা ছাড়ায় না, ঠিক সেই রকমভাবে এই তত্ত্বাবধায়ক সরকার আর বাংলাদেশে এখন এই জামাতের যে মিলিঝুলি একটা চক্রান্ত চলছে, তার একটার পর একটা পরত সরিয়ে
আসল সত্যটাকে ফরহাদ মাজহার সামনে নিয়ে এসছেন, তাও আবার এদের সামনে, এদের মুখের ওপর দাঁড়িয়ে। আমি এখানে কিন্তু সনাতন যে জোটটা হয়েছে, সম্মিলিত জোট, তাদের কাউকে এখানে আছেন কিনা আমি দেখছি না। চিন্ময় কৃষ্ণ দাস তিনি ইতিমধ্যে সরকার তাকে গ্রেফতার করেছেন রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে। এখন রাষ্ট্রদ্রোহিতা একটা কিন্তু ব্রিটিশ আইন, যে অভিযোগে করা হোক না কেন, তিনি একজন একটা বিএনপির তিনি একজন সদস্য, এবং সেই সদস্য করেছে পরবর্তীকালে বিএনপি আবার তাকে বরখাস্ত করেছে, তার দল থেকে বহিষ্কার করেছে, কিন্তু তার এই মামলাটা তোলা হয় নাই। ফলে দেখা যাচ্ছে এখানে একটা রাজনৈতিক দলেরও এখানে একটা উস্কানি রয়েছে পরিষ্কার। সেই ক্ষেত্রে যদি আইনের দ্বারা, ব্রিটিশ আইনের দ্বারা একজন নাগরিককে, আমি তিনি একজন সন্ত, এবং আমি নিজে ব্যক্তিগতভাবে চিন্ময় সঙ্গে কথা বলেছি, এবং আমার তাকে কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে কথাটা বলছি। এতগুলো মানুষ মারা গেল, এতগুলো ছেলে পঙ্গু হয়ে রয়েছে, সেখানে আমরা এখানে বাংলাদেশকে একটা জঘন্য দেশ হিসেবে, যেখানে সংখ্যালঘুরা নিরাপদ নয়, এইভাবে আমরা আমাদের কাজকে সারা পৃথিবীতে আগে করা হচ্ছে। একটু ক্লোজে মোহাম্মদ ইউনূসের মুখটা ধরা থাকলে ভালো হতো, জানেন তো, একটু দেখতে পেতাম এই মুখের উপর যখন একটার পর একটা কথা এই ফরহাদ মাজহার ছুড়ে দিচ্ছিলেন, তার অভিব্যক্তিটা ঠিক কীরকম হচ্ছিল। গণ অভ্যুত্থানের অন্যতম সমর্থক ফরহাদ মাজহার তিনি বলে দিচ্ছেন বাংলাদেশ আজ এক জঘন্য দেশ হয়ে গেছে। কার নেতৃত্বে? মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। এবার ইউনূস সরকার তাকে রাষ্ট্রদ্রোহের মামলা দেয় কিনা এটা তো দেখতে হবে, অপেক্ষায় রইলাম। কোনো রকম একটা সাজানো গোছানো কিছুতে যদি চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়া যেতে পারে, তাহলে এর থেকে বড় রাষ্ট্রদ্রোহ তো আর কিছু হতেই পারে না। রাষ্ট্রের এবং রাষ্ট্রপ্রধানের স্বরূপ প্রকাশ করে দেওয়া। দেখুন, এই জায়গাটায় না আরেকটা দিক আছে, জানেন তো, যারা মুক্তচেতা, এরকম মানুষজন যারা যুক্তিবাদী, যারা সত্যিকারের মানবতাকে মানুষ হিসেবে গ্রাহ্য করেন এবং মর্যাদা দেন, বা সত্যিকারের প্রতিবাদী, এরকম মানুষজন যে আছেন এবং তারা যে মুখ খুলতে শুরু করেছেন, এই ফরহাদ মাজহারের বক্তব্যগুলো কিন্তু তারই প্রমাণ। দেখুন, বিশ্বের যে কোনো প্রান্তে এরকম মৌলবাদ বা এরকম যে কোনো ধরনের অন্যায় বা নির্যাতনের বিরুদ্ধে যারা প্রতিবাদ করেন, প্রতিরোধ করেন, রুখে দাঁড়ান, এইভাবে বিদ্রোহী হন, তাদের প্রতি কিন্তু সবসময় আমাদের সমর্থন রয়েছে, থাকা তো উচিত। কারণ কোথাও গিয়ে ওই রসাতলে যাওয়ার হাত থেকে সমাজকে তো এরাই বাঁচান, চক্রান্তের হাত থেকে, সে রাজনৈতিক চক্রান্ত হোক বা ধর্মীয় চক্রান্ত, তার হাত থেকেও তো মৌলবাদ আর কি, এত বড় বিপদ, তার হাত থেকে এরাই তো একমাত্র মানব সমাজকে বাঁচিয়ে রাখতে পারেন। জামাত প্রধান শফিকুর রহমান নিশ্চয়ই সামনে বসে দাঁত কিরমির করছিলেন, এই মুক্তমনাটা বেঁচে গেল কি করে। এর মধ্যে তো কতজন মুক্তমনাকে তারা ওই দোজখের রাস্তা দেখিয়ে দিয়েছেন। হাসিনা জমানাতেই তো কত মুক্তমনাকে ওই কচু কাটা করেছে জামাতের ওই চাপাতি কিরিচ। যেমন কিরিচ দিয়ে কোপানো হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী সৈফুল ইসলামকে, তারপর সেই হত্যার দায় চিন্ময় অনুগামীদের ওপরেই চাপিয়ে দেওয়া হয়েছে, এবং যাদের এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে তারা সকলেই ওখানে সংখ্যালঘু হিন্দু। কাল চট্টগ্রামের এক ফার্মেসির থেকে রিপন দাস নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। আসলে এই খুনকে অজুহাত করে যেখানে যাকে পারা যায়, মানে সংখ্যালঘুদের, তাদের ধরে ধরে জেলে পোড়ার চেষ্টা হচ্ছে। আর এই খুনকে অজুহাত করেই এমন একটা পরিবেশ তৈরি হচ্ছে, এমনভাবে পরিবেশ তৈরি করা হচ্ছে যেখানে চিন্ময়ের পক্ষে যাতে কোনো উকিল দাঁড়াতে না রাজি হন, দাঁড়াতে না সাহস পান। কারণ ওই আইনের যে পরিকাঠামো, আইনের যে বিচার, তার থেকে যত বেশি করে এদের দূরে সরিয়ে রাখা যাবে, তত বেশি স্বৈরাচারী কাজকর্ম চালানো যাবে। এটাই তো চায় মৌলবাদীরা। যারাই ওকালতনামায় সই করছেন তাদের ওপর হামলা হচ্ছে। এক আইনজীবী হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, একজনের চেম্বার ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু এগুলোর জন্য কাউকে গ্রেফতার করা হয়নি। আর চিন্ময় অনুগামীরাই যে ওই আইনজীবীর হত্যাকারী, সেটা তো বাংলাদেশ সরকার একদম বিশ্বাস করে বসে রয়েছে।
এবার মুশকিলটা হচ্ছে অন্য জায়গায়, জানেন তো, বাংলাদেশের সংখ্যালঘুদের এবং মুক্তমনাদের কিছুতেই বিশ্বাস করানো যাচ্ছে না যে এই কাণ্ডটা সংখ্যালঘুরা ঘটিয়েছে। ফাদার রোজারিও তো চিন্ময় কৃষ্ণ দাসকে ভাই বলে সম্বোধন করে বসে রয়েছেন। এবার তার এই একটা সম্বোধনের কত সুদূর প্রসারী ফল বা ইম্প্যাক্ট রয়েছে ভাবতেও পারবেন না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে যারা কষ্টে আছে, ক্ষোভে আছে, তাদের অনেকেই কিন্তু আজকে আসে নাই। তাদেরকে নিয়ে যেন প্রধান উপদেষ্টা তাদেরকে নিয়ে বসে, যে আমাদের যে ভাই, ইসকনের যে ভাই যাকে আটক করা হয়েছে, সে আইনগতভাবে যেন তার জামিনের বিষয়টা বিবেচনা করা হয়। ফাদার রোজারিও যখন বক্তব্য রাখছেন, চারপাশে তাকে কারা ঘিরেছিলেন দেখেছেন? ফাদার অ্যালবার্ট রোজারিও রমনার সেন্ট মেরিস ক্যাথেড্রালের প্রধান পুরোহিত, রোমান ক্যাথলিক চার্চ, হেড অফিস ভাটিকান সিটি। আর ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া ছাড়া বিশ্বের সব খ্রিশ্চান দেশই এই ভাটিকানের অধীন। এই দেশগুলোতেই তো প্রবাসী বাংলাদেশিরা থাকেন, যাদের পাঠানো টাকায় বাংলাদেশের অর্থনীতিটা চলে। হয়তো তাই ফাদার রোজারিও ওইভাবে ঘেরাও হয়ে থেকেও চিন্ময় কৃষ্ণ দাসকে ভাই বলতে পারলেন। বললাম না, এই একটা কথার ইম্প্যাক্ট কত সুদূর প্রসারী ভাবতেও পারবেন না। আর এখানেই তো মোহাম্মদ ইউনূসের সাজানো নাটকটা একবার ভেঙে চুরমার হয়ে গেল, ভেস্তে গেল। বলা যায় ইউনূসের এই ধর্মগুরুদের ডাকাটা খানিকটা হলেও আত্মঘাতী হয়ে গেল। আগের দিন রাজনৈতিক দলগুলোকে ডেকেছিলেন, নাম দিয়েছিলেন রাজনৈতিক সর্বদলীয় বৈঠক, কিন্তু আওয়ামী লীগ আর জাতীয় পার্টি সেখানে ডাক পায়নি। এবার এটাও কিন্তু ঠিক করে নিয়েছেন, এরা বাতিল, এরা আর রাজনৈতিক পার্টি নয়। এবার বাকি রাজনৈতিক দলগুলোর নেতারা তারা কিন্তু তার মানে একদম প্রম্পট করা ভাষ্য অনুযায়ী একদম সমস্যারে বলেছেন বাংলাদেশে একদম সুন্দর শান্তি বজায় রয়েছে, বাংলাদেশকে বদনাম করার চক্রান্ত হচ্ছে। একই ছক, একই স্ক্রিপ্ট, আজকেও ওই প্রম্পট করা হবে এরকমই হয়তো ভেবে রেখেছিলেন। কিন্তু মুশকিল হচ্ছে ওই কিছু লোকজন থাকেন যারা ওই পাতা দেখে গান গেয়েও না বলে নিজেদের বক্তব্য রাখতে শুরু করেন। তাই জন্য এই ধর্মগুরু আর বিশিষ্টজনদের ক্ষেত্রে ওই কালকের কৌশলটা খাটলো না। আর বিশিষ্টজনেরা মুখ খোলার পরে বাংলাদেশের সংবাদ মাধ্যমও কিন্তু খবর করার একটা সুযোগ পেয়ে গেছে। তারাও যে কি প্রবল চাপে রয়েছে ভাবতে পারবেন না। ওখানকার সাংবাদিকদের সঙ্গে কথা হলে বোঝা যায় একটা কিছু বলা বা একটা কিছু করা তাদের কাছে প্রাণ হাতে করে বা নিজের জীবনকে বাজি ধরার মতো। কিন্তু ওই বিরুদ্ধ কণ্ঠস্বরটা না, এটা অদ্ভুত জিনিস। দেখুন, শেখ হাসিনা সরকারের সময়ও মানুষজন প্রথমে কিন্তু প্রতিবাদে নামতে পারতেন না, কিন্তু যখন প্রতিবাদে নামতে শুরু করলেন ওই জুলাই আগস্টে, সেই প্রতিবাদ কিভাবে ঢেউয়ের মতো, সুনামির মতো ভাসিয়ে নিয়ে চলে গেল দেখলেন তো। এবারও কিন্তু একটা দুটো করে সেই প্রতিবাদী স্বর বেরোতে শুরু করেছে। খাগড়াগাছিতে এক হিন্দু মহিলাকে পিটিয়ে মেরেছে মৌলবাদীরা। এবার এই খবরটা যদি কাল পর্যন্ত হতো, কাল সকাল পর্যন্ত বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যমে প্রকাশিতই হয়নি, কেউ সামনে আনছিল না, সাহসী পাচ্ছিল না। এই ফারহাদ মাজহার আর ফাদার রোজারিও মুখ খোলার পরেই কিন্তু ইউনূস সরকারের মুখ থেকে মুখোশটা খুলে গেছে। বাংলাদেশের সংবাদ মাধ্যমেই এখন সবিস্তারে বর্ণনাগুলো ছাপা হয়েছে ঠিক কীভাবে চুমকি রানী দাসকে পিটিয়ে মেরেছে মৌলবাদীরা। প্রতিবেশী দেশে হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার দেখেছে গোটা বিশ্ব। সমালোচনার ঝড় বইছে, কিন্তু সংখ্যালঘুদের ওপর কট্টরপন্থীদের হামলা, বাংলাদেশে হিন্দু নিধন যজ্ঞ থামছে না। টাটকা উদাহরণ বাংলাদেশের খাগড়াছড়িতে বাড়িতে ঢুকে হিন্দু মহিলাকে পিটিয়ে খুন করেছে কট্টরপন্থীরা। বৃহস্পতিবার মাঝরাতে বাংলাদেশের খাগড়াছড়ি সদরে তাণ্ডব চালায় মৌলবাদীরা। সেখানে চুমকি রানী দাসের বাড়িতে লুটপাট করা হয়। জানা গিয়েছে, প্রথমে বৃদ্ধার বাড়ি থেকে সোনা টাকা লুট করা হয়, গলা থেকে ছিনিয়ে নেওয়া হয় তুলসীর মালাও। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী কট্টরপন্থীদের আটকানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন চুমকি রানী, কিন্তু শেষ রক্ষা হয়নি। বাড়িতে এই মহিলাকে পিটিয়ে মারে মৌলবাদীরা। বাংলাদেশি হিন্দুদের ওপর এত আক্রোশ, সে দেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের প্রেস সেক্রেটারি TV9 বাংলাকে বলেছিলেন, কিছু আইসোলেটেড ঘটনা বাংলাদেশে ঘটেছে, আমরা অস্বীকার করছি না,
কিন্তু এগুলোর অনেকগুলোই ছিল পলিটিক্যালি মোটিভেটেড। আমাদের বাংলাদেশের হিন্দু ভাই বোনদের অনেকেই আওয়ামী লীগকে সাপোর্ট করেন এবং আওয়ামী লীগের অনেকে বিভিন্ন জেলা উপজেলা কমিটিতে ছিলেন, তো তাদেরই কিছু কিছু ক্ষেত্রে তাদের উপরে অ্যাটাক হয়েছে। কিন্তু বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, বছর 50-এর চুমকি রানী দাসের কোনো রাজনৈতিক যোগ নেই। তাহলে কট্টরপন্থীদের এই হামলাকে কিভাবে ব্যাখ্যা করবে বাংলাদেশ সরকার? পদ্মাপাড়ে সংখ্যালঘুদের ওপর হামলার বাস্তব ছবিটা তুলে ধরেছে বাংলাদেশের হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। নভেম্বর মাসে ঘটা হিংসাত্মক ঘটনার তথ্য তুলে তারা জানিয়েছে, সংখ্যালঘু পুরুষ থেকে নারী ও শিশু বাংলাদেশে হিংসার হাত থেকে কেউ রক্ষা পাচ্ছে না। 30শে নভেম্বর গ্রেফতার হন সংখ্যালঘুদের প্রতিবাদের মুখ চিন্ময় কৃষ্ণ দাস। তারপর গত 5 দিন ধরে বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার খতিয়ান তুলে ধরেছেন সে দেশের আইনজীবীরাই। 5 শতাধিকের উপরে নিরীহ সংখ্যালঘুদের আহত করা হয়, শতাধিকের উপরে ঘর বাড়ি লুটপাট করা হয়, সেবক কলোনিতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, নারীদের শ্লীলতাহানি করা হয়, বহু মন্দির ভাঙচুর করা হয়। আর সংখ্যালঘু নেতাদের নীরব করার জন্য আইনি প্রক্রিয়ার অপব্যবহার তুলে ধরা হয়েছে। হাসিনা সরকারকে উৎখাতের পর এটাই কি বাংলাদেশের গণতন্ত্রের চেহারা? জানা গিয়েছে চুমকি রানীর ছেলে প্রান্ত দাস সনাতন জাগরণ মঞ্চের আহ্বায়ক। হিন্দুদের ওপর হামলার ঘটনায় সরব হয়েছিলেন প্রান্ত। তাই কি কট্টরপন্থীদের রোষের মুখে ওপারের দাস পরিবার? খুলনার এক বাসিন্দা ফেসবুকে পোস্ট করেছেন, কপালের তিলক ও গলার কণ্ঠি ত্যাগ করতে বাধ্য হয়েছেন তিনি। এরপর মস্তকের শিখাও কেটে ফেলবেন, কারণ খুলনায় এসব নিয়ে চলাফেরা করা খুব ঝুঁকিপূর্ণ। এটাই বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি। যদিও এত কিছুর পরেও বাংলাদেশ সরকার সেই পুরনো ঢোলই বাজিয়ে চলেছে, বলছে সবই অপপ্রচার। যাই বলুন, যতই অস্বীকার করুন, যতই দেখতে না পান, যতই চোখে ঠুলি পরে বসে থাকুন, মোহাম্মদ ইউনূসের ওই নোবেলের জোব্বায় কিন্তু তাহলে রক্তের ছিটেটা লেগেই গেল। এবার তার নোবেল ফিরিয়ে নেওয়ার দাবিও উঠে গেছে চারপাশে। এবার জানি না এটা অবশ্য যে নোবেল কেড়ে নেওয়ার কোনো নিদান বা নজির আছে কি না, ইতিহাসে তো নেই, কিন্তু ওরকম কোনো প্রসেস আছে কি না ফিরিয়ে নেওয়ার, এটা এখন অবধি জানা নেই। তবে যেভাবে বাংলাদেশকে চালাচ্ছেন, এরকম চলতে থাকলে প্রথমে তো হিন্দুরা মরবেন, আর তারপর বাংলাদেশও বাঁচবে না। প্রাপ্তি দে তাপসী বলে ঘোর হাসিনা বিরোধী এবং জাতীয়তাবাদী এক আন্দোলনকারী ওই দেশ বিদেশের সংবাদ মাধ্যমের সামনে, ওই যখন জুলাই আগস্ট মাসের ওই আন্দোলন হচ্ছে, তখন আন্দোলনের মুখ ছিলেন তিনিই বক্তব্য রাখতেন অত্যন্ত তীব্র ভাষায়, এবং শুধু হাসিনা বিরোধী বলে না, একসঙ্গে ভারতের সংঘ পরিবারকে অত্যন্ত তীব্র ভাষায় গালাগালি করতেন। কখনো কখনো হিন্দু বিশ্বাসের প্রতি অসম্মানসূচক বিভিন্ন পোস্ট করতেন। সেই প্রাপ্তিরে তাপসী জাতিগত পরিচয় হিন্দু, এটা তার সবথেকে বড় পরিচয় হয়ে দাঁড়িয়েছে। তার ওই প্রতিবাদ, তার সেই সময়ের ভূমিকা, এমনকি বাকি যা তিনি করেছেন সেগুলো লোকে ভুলে গেছে। তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে তার বাড়ি যেখানে, সেই সুনামগঞ্জে হিন্দুদের বাড়ি দোকান বেছে বেছে হামলা করা হচ্ছে, কিন্তু প্রশাসন কিচ্ছু হয়নি এরকম ভাব দেখিয়েছে। বরং সেই হামলার লাইভ স্ট্রিমিং করায় বিপ্রদাস নামে এক যুবককে গ্রেফতার করেছে সেনাবাহিনী। আর শুধু কি হিন্দুরা বিপন্ন, ইউনূসকে ফরহাদ মাজহার বলছেন বাংলাদেশের সুফি আর সহজিয়া সাধকরাও নাকি বিপন্ন, সরাসরি মুখের ওপর বলে দিয়েছেন। দেখুন, মারফতিরা ইসলামেরই একটা অংশ, তাদের মত প্রচারের মাধ্যম হচ্ছে ভালোবাসা। কট্টরপন্থীদের সঙ্গে সেই মত হয়তো সবসময় মেলে না, কিন্তু তাই বলে বাংলাদেশে একের পর এক এই মাজার এই জন্য ভেঙে দেওয়া হবে? দেখুন, আমরা বলছি না, মোহাম্মদ ইউনূসের সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলে এসছেন ফরহাদ মাজহার। মাজার ভাঙ্গা হচ্ছে, মাজার ভাঙ্গা হচ্ছে। যারা মাজার ভাঙতে, আমি গত কদিন আগে মাজার ভাঙ্গা হয়েছে, একটার পর একটা মাজার ভাঙ্গা হয়েছে, যেটা একদম ইসরায়েলি নীতিতে। ইসরায়েলও কিন্তু যেটা করে দক্ষিণ আপনার ওয়েস্ট ব্যাংকে, যে এখানকে ইসলামের যে ইতিহাস, চারদি ইতিহাসে পীর মুর্শিদ ওলি আউলিয়ারা তারা যে ভূমিকা রেখেছেন, সে ঐতিহ্যকে মুছে ফেলা, ইতিহাসকে মুছে ফেলা, স্মৃতিকে মুছে ফেলা। শাহবানের মাজারকে ধ্বংস করা হয়েছে, এরপর একটার পর একটা মাজার ধ্বংস করা হচ্ছে। কিন্তু এই সরকারের দিক থেকে আমরা কিন্তু কোনো প্রকার সত্যিকারের শক্ত কোনো অবস্থান দেখি না। যারা মাজার ভেঙেছে, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থাকলে প্রশ্ন করতাম, তারা যারা ভেঙেছে তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় না, তাদের কাউকে তো গ্রেফতার করা হয় না। বিশ্বাস করুন, ফরহাদ মাজহারের কথাগুলো শুনতে শুনতে গায়ে কাঁটা দিয়ে উঠছিল।
এইভাবে একটা মারমুখী সরকারের প্রধানের সামনে দাঁড়িয়ে এইভাবে তাকে অভিযুক্ত করা, এইভাবে আঙুল তোলা, এইভাবে একটু একটু করে যাবতীয় ওই যা যা কাপড় চোপড় জড়িয়ে লুকিয়ে রাখার চেষ্টা, পর্দা টাঙিয়ে দেওয়া, সেগুলোকে টেনে তছনছ করে ছিঁড়ে দেওয়া, চারটিখানি কথা নাকি? সিরিয়াসলি জানি না ওখানে যে পরিস্থিতি, তাতে কালকে ফারহাদ মাজহার সম্পর্কে আমরা কি শুনতে পাবো, কিন্তু আজকে যা শুনলাম এর জবাবটা কে দেবে? তিনি তো পরিষ্কার বলে দিলেন ইসরায়েল ওয়েস্ট ব্যাংকে যা করেনি তাই হচ্ছে এখানে। তিনি তো পরিষ্কার প্রশ্ন করলেন, যারা ওই মাজারগুলো ভেঙেছে, যারা আউলিয়াদের ওপর আক্রমণ করছে, যারা সংখ্যালঘুদের ওপর আক্রমণ করছে, তাদের বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রক কি ব্যবস্থা নিচ্ছে? এই প্রশ্নের জবাবগুলো মোহাম্মদ ইউনূস দিতে পারবেন কি? দেবেন না, বা দেবেনই বা কেন? কারণ তিনি তো বলেইছেন সব ঝুট হ্যায়, কিচ্ছু হয়নি। আর যাতে কিচ্ছু হয়নি এইটা প্রমাণ করার সব থেকে বড় রাস্তা জানেন কি? খবরগুলোকে চেপে দাও। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সব কিছু খবরগুলো বেরিয়ে এসছে। ওই আগেই তিনি বলেছেন ওই বিদেশি সংবাদ মাধ্যমে এই সমস্তগুলো প্রচার হচ্ছে, আর তার প্রেস সচিব আমাদের চ্যানেলে এসে বলে গেছেন সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ছবিগুলো ভেসে এসছে, যে ভিডিওগুলো ভেসে এসছে, ঘটনাচক্রে তার অনেকগুলোই ঠিক। এবার এইটা কিন্তু তাদের জন্য একদম বুমেরাং হয়ে গেছে, জানেন তো। তাই রাগ গিয়ে পড়েছে এই সোশ্যাল মিডিয়ার ওপর। খবর যদি বাইরে না আসতে পারে তাহলেই তো খবর হয়নি। সোজা সবটা হিসেব কি করেছেন জানেন মোহাম্মদ ইউনূস? তিনি আমেরিকার টেক কোম্পানিগুলোকে, বড় সংস্থা নিয়োগ করেছেন কোটি কোটি ডলার দিয়ে। তার টাকার কোনো অভাব নেই, যাতে এই সমস্ত যা যা প্রকাশিত হচ্ছে, সরকার বিরোধী যা যা প্রকাশিত হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যা যা সরকার বিরোধী জিনিসপত্র প্রকাশ্যে চলে আসছে, সেগুলো যাতে বন্ধ করে দেওয়া হয়। সোশ্যাল মিডিয়াতে এরকম কিছু উঠলেই যাতে সেটাকে নামিয়ে দেওয়া যায়। এর জন্য তিনি লোকের বক্তব্য মুখ বন্ধ করার জন্য তো ব্যবস্থা করছেনই, তার জন্য পুলিশ আছে, সেনাবাহিনী আছে। এবার যারা সোশ্যাল মিডিয়ায় মুখ খুলছেন তাদের জন্য ওই বাইরের থেকে সংস্থা ভাড়া করছেন, টেকনোলজিক্যাল সংস্থা, যারা টেকনোলজিক্যালি তাদের মুখ বন্ধ করবে। এটাকে এক ধরনের সাইবার ক্রাইম বলতে পারেন, বা সাইবার টেরোরিজমও বলতে পারেন, কাউন্টার টেরোরিজম। দেখুন, ভাঙচুর খুনোখুনি যারা করেছে তাদের পুলিশ কি করে ধরবে বলুন তো? তাদের নেতার কথাতেই তো ইউনূস ওঠবোস করছেন, এটাই তো অভিযোগ ওখানে। তবে বিএনপি সংখ্যালঘুদের বাড়ি জ্বালায় না। বিএনপি রাজনৈতিক দল, আর কোনো রাজনৈতিক দলের কাছে সব মানুষের একটাই পরিচয়, ভোট। এদেশ বিদেশ সব জায়গাতে কেউ ভোট ব্যাংকের ক্ষতি করে না। ওই বিএনপির যুগ্ম মহাসচিব রাহুল কবির রিজভী, তিনি প্রকাশ্যে নিজেদের মতবাদ, এবং সেই মতবাদের একটা বড় অংশ হচ্ছে ভারত বিরোধিতাটাকে তুলে ধরা, এটা হচ্ছে তাদের স্টান্স। সেইটাকে তুলে ধরার জন্য প্রকাশ্যে নিজের স্ত্রীর শাড়ি পুড়িয়ে দিয়েছেন, বলেছেন দামি শাড়ি। কেন পুড়িয়েছেন? কারণ শাড়িটা ভারতে কেনা। এবার রিজভির স্ত্রী এই হাস্যকর নাটকের জন্য নিজের শাড়িটা দিয়ে দিয়েছেন স্বেচ্ছায়, নাকি স্ত্রীর শাড়ি পোড়ানোর পর রিজভি বাড়িতে গিয়ে আরও কতগুলো শাড়ি কিনে দিয়ে রেহাই পেয়েছেন সেটা আমরা জানি না। নাকি রিজভি এমন একটা পরিস্থিতি তৈরি করেছিলেন যেখানে হয়তো আলমারি খুলে এই শাড়ি নিয়েই এসছেন। কিন্তু যাই হোক, তাতে কয়েকটা জিনিস তো তিনিও এড়িয়ে যেতে পারছেন না। তিনি ভারত বিরোধী, তার দল ভারত বিরোধী। এই ভারত বিরোধিতা দীর্ঘদিন ধরে চালাচ্ছেন, এই ভারত বিদ্বেষ দীর্ঘদিন ধরে ছড়াচ্ছেন। কিন্তু তারপরেও তার স্ত্রী সেই ভারতীয় শাড়িই কিনেছিলেন। তার জাতীয়তাবাদী রিজভিও দেশের পণ্য ছেড়ে ভারতীয় পণ্য ব্যবহার করেন, তার পরিবার ব্যবহার করে। আরও একটা প্রশ্ন, রিজভি স্ত্রীর কি মাত্র একটা ভারতীয় শাড়ি ছিল, নাকি নাটকে ব্যবহারের জন্য সবচেয়ে সস্তা এই শাড়িটাই হাতে পেয়েছিলেন রিজভি? হয়তো তাকে সেটাই দেওয়া হয়েছিল। আরেকটা কথা, বাংলাদেশের অনেক পরিবারেই ওই বেনারসি পরিয়ে বিয়ের পর মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠানোর চল রয়েছে।
এখানকার মতোই দেশভাগের আগে ভারতে যে কোনো ধর্মের বিয়েতেই তো ওই বেনারসি আর সানাইটা একদম মাস্ট ছিল। এবার এই বিয়েগুলোর তাহলে কি হবে বলুন তো? ইউনূস বঙ্গবন্ধুর ছাপ মারা মুখের ছবি ছাপা ওই নোটগুলো বাতিল করতে বলেছেন, কিন্তু বেনারসি পরে যে বিয়েগুলো হয়েছে সেগুলো কি বাতিল হবে? নতুন করে বিয়ে করতে হবে? তাহলে তো মহা মুশকিলের ব্যাপার। ঢাকাই জামদানি পরে নতুন করে বিয়ে করানোটা সেটা তো অনেক চাপের ব্যাপার হয়ে যাবে। আচ্ছা, আরও একটা কথা বলুন তো, শাড়িতে আগুন লাগিয়ে না হয় ভারতীয় পণ্য বয়কট করা গেল, কিন্তু ভারতীয় পরিষেবা, এত যে কিডনি, হার্ট, ক্যান্সার পেশেন্ট ভারত থেকে চিকিৎসা করিয়ে ফিরে যাচ্ছেন, তাদের কি ফিরিয়ে নেবে সমাজ, মানে ইউনূসের বাংলাদেশি সমাজ, নাকি তাদের ওই কোনো শিবিরে নিয়ে গিয়ে রাখা হবে? যাদের বুকে ওই ভারতীয় পেসমেকার রয়েছে সেটা আবার খুলে বার করে নেওয়া হবে না তো? আর কাপড়ে আগুন তো দেওয়া হলো, কিন্তু ভারত থেকে যে চাল, ডাল, সবজি যাচ্ছে সেগুলো আর বাংলাদেশের মানুষ খাবেন না বলা হবে সেটা? এবার সেগুলো যদি না যায় বা সেগুলো যদি না খান, তাহলে তো বাংলাদেশের মানুষের পেটে আগুন লেগে যাবে। পেটে আগুন লাগানোর আরও একটা উপায় কিন্তু রিজভী বাতলে দিয়েছেন। তিনি প্রত্যেক বাংলাদেশিকে ছাদে লঙ্কা চাষ করতে বলেছেন। এবার ডাল সবজির বদলে ভাতের সাথে শুধু ওই লঙ্কা বলে পেটে তো আগুন লাগবেই। এবং খেয়াল করে দেখুন, এমন জাতীয়তাবাদী, তিনি পরিষ্কার করে দিচ্ছেন যে অপশান একমাত্র লঙ্কা, ডাল সবজির অপশান হচ্ছে একমাত্র লঙ্কা। কি অবস্থা! কিন্তু এই যে ভারতীয় পণ্য এভাবে বর্জনের ডাক দিলেন তিনি, এই ডাকটাও তো ভারতের জাতির জনকের দেখানো। মহাত্মা গান্ধী বোম্বেতে 1921 সালে 1500 বিলিতি কাপড় পুড়িয়ে বিদেশি পণ্য বর্জনের ডাক দিয়েছিলেন। তাহলে এভাবে বিদেশি পণ্য বয়কটের আন্দোলনেও তো ভারতের ছাপ রয়ে গেল। রিজভী সাহেব, কি হবে বলুন তো? ভারতকে আপনি যতই এড়াতে চান, এড়াতে তো পারলেন না। স্বনির্ভর, আমার এখানে পেঁয়াজ হয়, ভারতের পেঁয়াজের চাইতে আমাদের পেঁয়াজের ঝাঁঝ অনেক বেশি, ভারতের মরিচের চাইতে আমাদের মরিচের ঝাল অনেক বেশি। আমরা যদি আমাদের জায়গা না থাকে, আমরা ছাদের উপর মরিচ লাগাবো, আমরা বাড়ির উঠোনের মধ্যে আমরা পেঁপে গাছ লাগাবো, আমরা পেঁয়াজ লাগাবো, তাও আমরা ওদের মুখাপেক্ষী হব না। ইন্ডিয়ান শাড়ি, ভারতের শাড়ি কিনবে না, ভারতের সাবান কিনবে না, ভারতের টুথপেস্ট কিনবে না, ভারতের কোনো মশলা কিনবে না। আমার মহা মজা লাগছিল, বিশ্বাস করুন। যা যা কিনবেন না বলছেন, মানে এত কিছু করে বিক্রি হয় এবং এগুলো ছাড়া চলে না। তাহলে চলবে কি করে মশাই? আজ থেকে 1000 বছর আগে কাশ্মীরে জন্মেছিলেন অভিনবগুপ্ত। এবার শিব ভক্ত অভিনবগুপ্ত নাট্যশাস্ত্রের টিকাকার ছিলেন। নিজের টিকায় ওই অভিনবগুপ্ত সেই 1000 বছর আগে কাদের সমালোচনা করেছিলেন জানেন? যারা অন্যের ধর্ম আর অন্যের উপাসনা পদ্ধতির নিন্দে করে তাদের। আমার রাস্তাই ঠিক আর সব রাস্তা ভুল, এটা যারা মনে করেন, সেই 1000 বছর আগে তাদের সমালোচনা করেছিলেন আরও একজন, গণিত আর দর্শনের দিকপাল আল বেরুনি। মধ্য এশিয়ার থেকে তিনি ভারতে এসেছিলেন। সংস্কৃত শিখে আল বেরুনি পতঞ্জল যোগশাস্ত্রের আরবি অনুবাদ করেছিলেন। এবার অভিনবগুপ্ত আর আল বেরুনি রোজকার জীবনে একজন ছিলেন নিষ্ঠাবান শৈব, আরেকজন ছিলেন নিষ্ঠাবান মুসলিম। সেই অর্থে দুজনে কেউই কিন্তু ধর্মনিরপেক্ষ ছিলেন না, কিন্তু দুজনেই অন্য ধর্মের প্রতি সহনশীল ছিলেন। যে সহনশীলতাকে দূরবীন দিয়ে খুঁজছে বাংলাদেশ। বিড়ালকে মাছ পাহারায় রাখলে যা হয় না, তাই হচ্ছে এই জামাতের বুদ্ধি নিয়ে চলা ইউনূস প্রশাসনের হাতে পড়া বাংলাদেশে। সেটার প্রমাণ তো ফাদার রোজারিও বা ফরহাদ মাজারের মতো মানুষরা, যারা বাংলাদেশের নাগরিক হয়ে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে ইউনূসের মুখের ওপর বিরুদ্ধ স্বর শোনাচ্ছেন। যেভাবে বাংলাদেশে হিন্দুদের নিপীড়িত হতে হচ্ছে তা নিয়ে মুখ খুলছেন, তাতে একটা জিনিস ওই বললাম,
দেরিতে হলেও কিছু কিছু মানুষ যখন প্রশ্ন তুলতে শুরু করেছেন না, যখন ইউনূস প্রশাসনকে তাদের কর্তব্য স্মরণ করিয়ে দিতে পেরেছেন না, তখন কিন্তু ভবিষ্যৎটা নিয়ে আশার আলো যদি কিছু থাকে তাহলে এটাই বাংলাদেশের জন্য সব থেকে বড় আশার আলো। আসলে ভুলটা তো ভুলই, যেই ভুল করুন তাকে ভুলটা তো শুধরে দেওয়া যায়। ঠিক যেরকম ইউনূস প্রশাসনকে তাদের কর্তব্যটাকে, তাদের ভুলটা ধরিয়ে দিয়েছেন, তাদের কর্তব্যটাকে স্মরণ করিয়ে দিয়েছেন ভারতের এক মুসলিমদের সংগঠন সিএফএফ, যে সংগঠনের মাথায় রয়েছেন প্রবাদ প্রতিম এস.ওয়াই. কুরেশি। এদেশের প্রাক্তন নির্বাচন কমিশনার কুরেশি তার প্রশাসনিক দক্ষতার জন্য তো প্রবলভাবে প্রশংসিত, পরিচিত। অনেকেই বলেন যে টিএন সেশনের থেকেও নাকি কড়া ছিলেন কুরেশি। গণতন্ত্রের পাঠ নেওয়ার জন্য কুরেশিকে অতিথি করে নিয়ে গেছিল পাকিস্তান। এবার এই হেন মানুষ যে মুসলিম সংগঠনের মাথার ওপর, সেই সংগঠন সিএফএফ মোহাম্মদ ইউনূসকে চিঠি লিখে বাংলাদেশি হিন্দুদের স্বার্থ রক্ষার কথা বলেছে ভারতীয় মুসলিমরা বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে চিন্তিত। আর কুরেশিরা তো একা নন। আমাদের কলকাতার নাগোদা মসজিদের ইমাম থেকে শুরু করে ফুরফুরার পীরজাদা তহা সিদ্দিকী বা নওসাদ সিদ্দিকী, প্রত্যেকেই বাংলাদেশি হিন্দুদের নিয়ে চিন্তিত। প্রত্যেকে বলেছেন অবিলম্বে বাংলাদেশের প্রশাসকদের শান্তি প্রতিষ্ঠার জন্য উদ্যোগী হওয়া উচিত। এবং এই যে স্বরগুলো না, এগুলো থেকে শিক্ষা নেওয়া তো কি করা উচিত সেই শিক্ষা নেওয়াটা তো ইউনূস প্রশাসনের উচিত। আর মৌলবাদীদের উচিত দেখা পরিণত মনস্ক মানুষ ঠিক কী ধরনের কথা বলে, কি চায়। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপরে যেভাবে দমনপীড়ন হচ্ছে তারও আমরা প্রতিবাদ জানাই। বাংলাদেশে শান্তি ফেরাতে আমাদেরও বার্তা পাঠানো। বাংলাদেশে অশান্তি হলে আমাদের রাজ্য, আমাদের দেশও তার ছাপ পড়তে পারে। চলমান ঘটনা যাতে দ্রুত কন্ট্রোল করা যায় তার বার্তা। বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি অত্যাচার আমরা তার বরদাস্ত করব না। চিন্ময় কৃষ্ণ দাস যাকে গ্রেপ্তার করা হয়েছে, আমি দাবি রাখব মিথ্যা কেস দিয়ে তাকে ফাঁসানো না হয়, তাকে অতি শিগগিরই मुक्ति देवार जो अभी दाबी रखूँ। कहीं भी कोई भी माइनॉरिटी हो या मेजॉरिटी हो, किसी पर इस तरह का हिंसा अगर होता है तो हम उसकी सख्त लफ्ज़ों में मजम्मत करते हैं, चाहे संभल में हो या बहराइच में हो या बांग्लादेश में हो। कहीं पर भी कोई किसी के साथ कर रहा है, ये गलत काम है और इसकी हम सख्त लफ्ज़ों में मजम्मत करते हैं। इसका नहीं होना चाहिए। गवर्नमेंट को इस पर सख्त एक्शन लेनी चाहिए।